আমি আজকে শুনলাম যে এনআইডি নিয়ে আমাদেরকে ভোট দিতে যেতে হবে না। হ্যাঁ, আপনি জাস্ট আপনার যে নাম্বারটা আছে সেটা নিয়ে গেলেই নাকি আপনি ভোট দিতে পারবেন। এখন এইখানে তাহলে কেন মানুষ এনআইডি কালেক্ট করছে, কেন করছে জানেন? বিকজ এনআইডি মানে বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, আমরা খুব দুঃখের সাথে বলতে হয় ডেটা প্রোটেকশন বলে তো কিছু নাই। মানে এনআইডির মতো একটা সেন্সিটিভ জিনিস আপনি কারোর কাছে চাইতেই পারেন না, এবং আপনার এনআইডি অন্য কাউকে দেয়া বা নাম্বার শেয়ার করাটাও কিন্তু একটা গর্হিত অপরাধ, আপনি এটা করতে পারেন না। ধরুন গণ অধিকার পরিষদের একজন ক্যান্ডিডেট থাকেন, একই জায়গায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্যান্ডিডেট থাকেন, বা বাদ দিলাম জামাত ইসলামের একজন ক্যান্ডিডেট থাকেন, সেক্ষেত্রে জামাতের ক্যান্ডিডেটের সঙ্গে যেই পরিমাণ মানুষজন বা তার যেই জনসমর্থন, বা বিএনপির ক্যান্ডিডেটের যে মানুষজন জনসমর্থন থাকবে, গণ অধিকার পরিষদের এখনো সেই রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়নি একই সমান মানুষজন তার সঙ্গে থাকার। তো আপনাকে তো এই জায়গায় লেভেল প্লেইং ফিল্ড সরকার তৈরি করে দিতে পারে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র 21 দিন। দলগুলো ব্যস্ত সময় পার করছে, যেহেতু রাজপথে অর্থাৎ রাত পোহালেই শুরু হচ্ছে প্রচারণা, তাই তাদের এই ব্যস্ত সময়। সবকিছু মিলিয়ে এইটুকু বলা যেতেই পারে যে স্বতন্ত্র প্রার্থী, দল কিংবা জোট ক্ষমতার নয়, মানুষের ভোট, এই কামনায় শুরু করছি আজকের মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশের ১৭তম পর্ব। আপনাদের সঙ্গে আছি রিশাদ হাসান এবং দেখছেন নিউজ 24। আজকে আমাদের আলোচনার বিষয় নির্বাচন ও ইসির নিরপেক্ষতা, তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। আমি একটু আমার হাতের ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খান, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টা, সিনিয়র সহকারী প্রেস সচিব। আপনাদের দুজনকে স্বাগত। আজকে আমরা কথা বলবো নির্বাচন ও ইসি নিরপেক্ষতা নিয়ে। আমি প্রথমে একটু নাহরিন ইসলাম খান আপনার কাছে যেতে চাই। নির্বাচন কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর এত অভিযোগ, তার কারণটা আসলে কি? তার আগে প্রথম আপনাকে শুভেচ্ছা, এবং আমি খুব ভালো লাগছে আপনার প্রথম প্রোগ্রামে আমি এসেছিলাম আর ১০০তম প্রোগ্রামে আমি আছি। সো আই এম প্রিভিলেজ, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। রাজনৈতিক দলের ধরুন কমপ্লেন তো করবেই, রাজনৈতিক দলের এটা একটা নির্বাচনের মানে কাছাকাছি সময় আসলে এই কমপ্লেনগুলো আসবে, কিন্তু আপনাকে যেটা দেখতে হবে যে এই কমপ্লেনগুলো কতটা অথেন্টিক, এবং যাদের কাছে কমপ্লেন করা হচ্ছে তারা সেই কমপ্লেনটাকে কতটুকু গুরুত্ব সহকারে দেখছে। আমি মনে করি যে কোনো একটি নির্বাচন কমিশনের কাছে যদি একটি কমপ্লেনও যায় এবং সেই অভিযোগকে বিচার বিবেচনায় আনাটা উচিত। ধরুন কতগুলো কমপ্লেন আমি দেখলাম বিএনপি করেছে, জামাত করেছে, এনসিপি করেছে, প্রতিটি রাজনৈতিক দলই কিন্তু কমপ্লেন করেছে। এখন আমি যদি পার্টিকুলারলি বলি বিএনপি কি কমপ্লেন করেছে, যেমন বিএনপির ব্যালট নিয়ে একটা কোয়েশ্চেন আছে। বিএনপি একটি বলছে যে যেটা এনআইডি মানুষের কালেক্ট করছে, কালকে দেখেছেন মিরপুরে মনে হয় একটু হাতাহাতি হয়েছে, তো এই ধরনের বিষয়গুলো নিয়ে বিএনপি কমপ্লেন করেছে। জামাতি ইসলামী কমপ্লেন করেছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, তারা কমপ্লেন করেছে কাউকে কেন একটু বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে, এনসিপিও কমপ্লেন করেছে। এখন যদি আপনি বিএনপির কমপ্লেনটা দেখেন আমি আজকে শুনলাম যে এনআইডি নিয়ে আমাদেরকে ভোট দিতে যেতে হবে না। হ্যাঁ, আপনি জাস্ট আপনার যে নাম্বারটা আছে সেটা নিয়ে গেলেই নাকি আপনি ভোট দিতে পারবেন। এখন এইখানে তাহলে কেন মানুষ এনআইডি কালেক্ট করছে, কেন করছে জানেন? বিকজ এনআইডি মানে বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, আমরা খুব দুঃখের সাথে বলতে হয় ডেটা প্রোটেকশন বলে তো কিছু নাই। মানে এনআইডির মতো একটা সেন্সিটিভ জিনিস আপনি কারোর কাছে চাইতেই পারেন না, এবং আপনার এনআইডি অন্য কাউকে দেয়া বা নাম্বার শেয়ার করাটাও কিন্তু একটা গর্হিত অপরাধ, আপনি এটা করতে পারেন না। তো সেই কারণে আমি মনে করি যে এটা নির্বাচন কমিশন যতটা সরলীকরণ করে দেখছে বিষয়টা আসলে তত সরলীকরণ না। দেখুন এই কমপ্লেনটা কিন্তু শুধু একদিনে আসে নাই বা কালকে এসছে তা না, গত 15-20 দিন ধরে আমরা সিমালটেনিয়াসলি দেখছি যে এক ধরনের ভিডিও আছে, এবং এআই জেনারেটেড ভিডিও না, একেবারেই ঠিক ভিডিও। এবং কালকে দেখেছেন মিরপুরে একটা নারীদের কাছে যে কোন দলের নারী প্রার্থীরা গেছেন এবং ভোটার আইডি চাওয়া হয়েছে এবং তাদের গন্ডগোল হয়েছে, এটি একটি আছে। যেমন একটা ব্যালট নিয়ে খুবই একটা ইন্টারেস্টিং একটা কমপ্লেন এসছে, এবং আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হতেই পারে যে এটা আসলে তেমন কোনো ইঞ্জিনিয়ারিং কিছু নাই, কিন্তু আপনাকে বুঝতে হবে ইলেকশনটা এমন একটি সময় হচ্ছে যেখানে ছোট্ট একটা জিনিসকেও আপনি ইঞ্জিনিয়ারিং হিসেবে দেখতে পারেন এবং আপনাকে দেখতে হবে। যেমন ব্যালটের কথায় যে জিনিসটা আমি দেখলাম যে 14টা রো করা হয়েছে, সেখানে যদি একটা রো আপনি বাড়ান, জাস্ট 15টা বাড়ান, তাহলেই কিন্তু মানে
ইগুলো আপনার প্রতীকগুলো একটু অন্যভাবে মানে দেয়া হয়। এখন আপনি একটা মাইন্ডসেটের বিষয় আছে, আপনি প্রথমে যে জিনিসটি দেখেন বা জীবনের প্রথম যেটি শোনেন তার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। এখন ব্যালটের প্রথমেই আপনি দেখছেন দাড়িপাল্লা, পরের দিকের প্রথমেই আপনি দেখছেন শাপলাকলি অথবা হাত পাখা, মানে আপনার কাছে কি মনে হচ্ছে এটা একটু সরল? এটা, এবং তারা যেটি ক্লেম করছেন যে তারা একটা অ্যালফাবেটিক্যালি করেছে, তাহলে দাড়িপাল্লা আর দালান, দালান কি করে দাড়িপাল্লার পরে যায়, তাই না? তাহলে এগুলোও তো আমাদেরকে বুঝতে হবে। তার মানে আমি মনে করি যে যতটুকু মানে কমপ্লেনই আসুক না কেন এটাকে দেখতে হবে। আর জামাতে ইসলামের কমপ্লেনটা দেখেন, লেভেল প্লেইং ফিল্ড, রাইট? এবং তাদের এই লেভেল প্লেইং ফিল্ডটা আসলে নির্বাচনের সময় আসলে আমরা গত ইলেকশনেও দেখেছি, এটা খুব কমন একটা ডায়লগ, লেভেল প্লেইং ফিল্ড। তো হোয়াট ইজ লেভেল অ্যান্ড হোয়াট ইজ প্লেইং ফিল্ড উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। দেখেন, জামাতের আমিরের জন্য বলা হয়েছে যে উনার নিরাপত্তার বিষয়টা জনাব তারেক রহমানের মতো হতে হবে। সবই ঠিক আছে, ধরেন আপনার নিরাপত্তাও যেমন গুরুত্বপূর্ণ, আমার নাহরিনেরটাও তেমন গুরুত্বপূর্ণ, কিন্তু এই জামাতের আমির উনি তো গত 17 বছর বাংলাদেশে ছিলেন না, বহাল তবিয়তেই ছিলেন। হ্যাঁ, জামাতের অনেক ধরনের ঝামেলা হয়েছে, সেটা অস্বীকার করার মতো না। নিষ্পেষিত দল হিসেবে জামাতের নাম আসবে আওয়ামী লীগের সময়, কিন্তু উনি তো তখন নিরাপত্তার তো কোনো হুমকি ফিল করেন নাই। কিন্তু এই তারেক রহমানই কিন্তু গত 17 বছর বাংলাদেশে থাকতে পারেনি, এবং কেন থাকতে পারেনি সেটিও আমরা জানি। উনি আসতে পারেনি, উনি এক্সাইল ছিলেন। তাহলে যে মানুষটি এক্সাইল ছিলেন তাকে একটা নিরাপত্তা দেওয়ার কথা তো হতেই পারে এরকম। তো এটাতে আপনি পেলেন আর আমি পেলাম না, আপনাকে দিলে আমাকে দিতে হবে, আমি মনে করি এটি একটি বালো খিল্ল বিষয়। আমরা এই বিষয়টা একটু ফয়জ আহমেদ আপনার কাছ থেকে শুনতে চাই। নিরাপত্তার বিষয়টা জামাত ইসলামের আমির তিনি বলেছেন তারেক রহমানকে যেরকম নিরাপত্তা দেওয়া হয়েছে, জামাতের নায়েবে আমিরের পক্ষ থেকে বলা হয়েছে যে জামাত ইসলামের আমিরকেও একদম সমান নিরাপত্তা দিতে হবে, এরকমটি জামাত ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সেটা আসলে কতখানি যৌক্তিক, সরকারকে বিষয়টা ভেবেছে কিনা? ওকে, আপনাকে ধন্যবাদ। নাহরিন আপাকে শুভেচ্ছা, যারা দেখছেন তাদেরও শুভেচ্ছা। ইন্টারেস্টিং, আপনি জামায়াতের আমির এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে যদি আপনি তুলনা করে কথা বলছেন, একদম পরিষ্কার এখানে একটা তুলনা আসছে। তুলনা যখন আসছে তখন আমরা একটা গ্রাউন্ড বা আমরা একটা রিজন বের করছি, সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। হোয়াট ইজ লেভেল প্লেইং ফিল্ড? লেভেল প্লেইং ফিল্ড বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে খুব পুরাতন কোনো আলোচনা নয়, এটা একটা নিউ টার্ম। এটা ধরুন গত 20 বছর 25 বছর ধরে এই টার্মটা নিয়ে আলোচনা হয়, মানে 20 বছর হয়নি, এর বেশি না। এই টার্মটা আমাদের রাজনীতিতে এসেছে, বিশেষ করে নির্বাচনের সময়। এখন লেভেল প্লেইং ফিল্ডের যদি আপনি আক্ষরিক অর্থে বিবেচনা করেন, আক্ষরিক অর্থে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সরকারের কাজ নয় এবং নির্বাচন কমিশনের কাজ নয় এবং উচিত নয় আক্ষরিক অর্থে। বাট নির্বাচন কমিশন, সরকার সহ অপরাপর যত দায়িত্বশীল প্রতিষ্ঠান আছে নির্বাচন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত, প্রত্যেকেরই কাজ হচ্ছে প্রত্যেকের যার যার ক্ষমতা, সক্ষমতা, যার যার ক্যাপাসিটি, যার যার প্রাপ্যতা, সেটা ন্যায্যতার ভিত্তিতে নিশ্চিত করা। ধরুন গণ অধিকার পরিষদের একজন ক্যান্ডিডেট থাকেন, একই জায়গায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্যান্ডিডেট থাকেন, বা বাদ দিলাম জামাত ইসলামের একজন ক্যান্ডিডেট থাকেন, সেক্ষেত্রে জামাতের ক্যান্ডিডেটের সঙ্গে যেই পরিমাণ মানুষজন বা তার যেই জনসমর্থন, বা বিএনপির ক্যান্ডিডেটের যে মানুষজন জনসমর্থন থাকবে, গণ অধিকার পরিষদের এখনও সেই রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়নি একই সমান মানুষজন তার সঙ্গে থাকার। তো আপনাকে তো এই জায়গায় লেভেল প্লেইং ফিল্ড সরকার তৈরি করে দিতে পারে না। আপনার লোকবল কম, সেখানে আমি বাড়িয়ে দেওয়ার দায়িত্ব নিতে পারি না। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা আসলে একটি ন্যায্যতার ভিত্তিতে প্রশাসন তার দায়িত্ব পালন করবে, এটাকে যদি বুঝাই, তাহলে আমি বলবো যে সরকার এবং ইলেকশন কমিশন শুরু থেকেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেই কাজ করছেন। 1 2 হচ্ছে আপনি নিরাপত্তার বিষয়টা যেটা বলছেন, সেটা দুটো পয়েন্ট আছে, আপনার দুটো দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে। 1 নম্বর আমি পরিষ্কার করি, সেটা হচ্ছে জনাব তারেক রহমানের যেই নিরাপত্তা, সেটা কতটুকু রাষ্ট্রের, কতটুকু তার দলের, সেটা আপনাকে বিবেচনা করতে হবে। উনাকে তো উনি যে সিএসএফ ব্যবহার করেন, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সেটা তো সরকারি কোনো ফোর্স নয়, ওনাদের প্রাইভেট ফোর্স। দীর্ঘদিন থেকে বিএনপি এটা ব্যবহার করে আসছে। ম্যাডাম খালেদা জি এটা ব্যবহার করতেন,
এখন জনাব তারেক রহমান ব্যবহার করছেন। সুতরাং জামায়াত ইসলামী যদি আগামীকালকে এএসএফ বা আমিরস সিকিউরিটি ফোর্স নামে একটা ফোর্স তৈরি করে, সেখানে যদি সরকার বাধা দেয় যে বা নির্বাচন কমিশন এখানে অনুমতি না দেয় যে তাকে তার নিরাপত্তার জন্য ফোর্স তৈরি করতে, প্রাইভেট ফোর্স তৈরি করার ক্ষেত্রে সরকার দিচ্ছে না, অথচ বিএনপির আছে, তখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে সরকার নিরাপত্তার প্রোটোকলের ক্ষেত্রে বৈষম্য করছে, ন্যায্যতা বজায় রাখছে না, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছে না। অপরদিকে আমরা এখানে ধরুন 3 জন মানুষ আছি, ইন্ডিপেন্ডেন্টলি যদি একটা থার্ড পার্টিকে আপনি অ্যাসাইন করেন যে আমাদের প্রত্যেকের সিকিউরিটি রিস্কটা আপনি অ্যাসেস করবেন, আপনার যতটুকু সিকিউরিটি রিস্ক থাকবে, ওনার যতটুকু থাকবে, আমার যতটুকু থাকবে, প্রত্যেকেরটা সমান হবে না। আমরা এক একজন এক এক ডিসিপ্লিন বা এক একজন এক একভাবে এক্সপোজড, অথবা এক একজন এক এক গ্রুপের এনিমি আপনি যখন রিস্ক অ্যাসেস করবেন। সুতরাং ওই ন্যায্যতার জায়গা হবে আপনার সঙ্গে 2 জন পুলিশ দাঁড় করিয়ে 3 জন আনসার দাঁড় করিয়ে দেওয়া এবং সমানভাবে আমাদের তাই দেওয়া, এটার মধ্য দিয়ে আপনি কোনো রিস্ক অ্যাসেসমেন্ট ছাড়াই করছেন। হয়তো এ দিয়ে আপনার ক্ষতি হতে পারে, আবার অপ্রয়োজনীয় এনফোর্সমেন্টও হয়ে যেতে পারে। আপনার অ্যাসেসমেন্টটা হবে আপনার কতটুকু নিরাপত্তার ঝুঁকি আছে, তার ভিত্তিতে আপনাকে নিরাপত্তা বিধান করা। দেখুন, একটি পার্টিকুলার ইনসিডেন্টের পর সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলে এক ধরনের সিকিউরিটি প্রোটোকল তৈরি করেছে রাজনৈতিক দলগুলির জন্য এবং পোটেনশিয়াল পলিটিশিয়ান এবং ইলেকশনে যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য। যে সমস্ত ক্যান্ডিডেটরা নিরাপত্তা চেয়েছেন, যে সমস্ত পলিটিশিয়ানরা নিরাপত্তা চেয়েছেন, তাদেরকে সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। আবার এর বাইরে গিয়েও ক্যান্ডিডেটদেরকে এবং পলিটিক্যাল পার্টিগুলিকে এক ধরনের নিরাপত্তা মডিউল, এক ধরনের প্রোটোকল তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে, যাতে ওনারা দেখুন, আপনি আপনার সঙ্গে সারাদিন একজন গানম্যান দিয়ে রেখেও আপনার নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। এই জন্য আমাদের প্রত্যেকটা স্টেপস, আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমে আছি, আমরা একটা অভ্যুত্থান পরবর্তী সময়ের প্রথম নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আছি, খুব সেন্সিটিভ টাইম। এই সময়ে বাংলাদেশকে ব্যর্থ করার জন্য আমাদের প্রত্যেকের যে কমন এনিমি, তারা কিন্তু তৎপর। সো এই জায়গায় আমাদের নিজ নিজ মত দ্বিমত থাকবে, নিজ নিজ রাজনৈতিক বয়ানের ভিন্নতা থাকবে, কিন্তু আমরা গ্রেটার স্কেলে যদি ধরি তাহলে আমাদের এনিমিকে, কারা বাংলাদেশকে ব্যর্থ করতে চায়, কারা নির্বাচন বানচাল করতে চায়, এটা আমরা প্রত্যেকেই একরকম জানি। সেসব বিবেচনায় রেখে আপনি একজন প্রার্থী বা একজন পলিটিশিয়ান, উনি ওনার বাসায়, উনি ওনার প্রচারণায়, উনি ওনার অফিস কক্ষে কিভাবে কি করবেন, কোন জিনিস হলে উনি সন্দেহ করবেন, কি কারণে উনি আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবেন, কখন পুলিশকে ফোন করবেন, এই জিনিসগুলি একটা প্রোটোকল তৈরি করে সবাইকে দেওয়া হয়েছে। আমরা আশা করি এটা ভালোভাবে ওয়ার্ক করছে। সুতরাং এখন যদি কেউ পার্টিকুলারলি প্রশ্ন তোলে অমুককে এই লেভেল অফ সিকিউরিটি দেওয়া হচ্ছে, অমুককে দেওয়া উচিত, আমি মনে করি এইটা আমাদের পলিটিক্যাল কালচারেরই পার্ট। যে কালচারটা পরিবর্তনের জন্য আমরা সবাই লড়াই করেছি, যে কালচারটা অনেকখানি পরিবর্তন হয়েছেও সত্য, বাট আমরা নাগরিক হিসেবে আরো অনেক বেশি পরিবর্তিত রাজনৈতিক পরিভাষা প্রত্যাশা করি প্রত্যেকের কাছে। এটা আমরা আশা করি সময়ে সময় হয়ে যাবে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে সংক্রান্ত আরো বিস্তারিত আলোচনা। নিউজ 24 এর সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছি নিউজ 24 চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমরা কথা বলছি আজকে নির্বাচন ও ইসি নিরপেক্ষতা নিয়ে। আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমি একটু ফয়জ আহমেদ আপনার কাছে আসতে চাই। ভোট গণনায় আসলে কি সময় বেশি লাগবে? হ্যাঁ, ভোট গণনায় সময় বেশি লাগবে। কেমন সময় লাগবে, কয়দিন লাগবে? আমরা তো এমনিতে না, কয়দিন লাগবে তা নয়, ভোট যেদিন হবে সেদিনই গণনা শেষ হবে। কিন্তু আমাদেরকে কয়েকটা বিষয় পার্টিকুলারলি এবার ইলেকশনের সময় মাথায় রাখতে হবে। নাম্বার 1, সেটা হচ্ছে যে আপনি এবার 2টো ব্যালটে ভোট হচ্ছে। একটি রাজনৈতিক দলগুলির দলীয় প্রতীক সহ যেটা নির্বাচনী প্রতীক, সেটার ব্যালট, মানে সংসদ নির্বাচনের ব্যালট। অপরটি হচ্ছে গণভোটের ব্যালট। সুতরাং খুব সিম্পল, যে আপনি একটা ব্যালট গণনায় যে সময়টা লাগতো, অটোমেটিক্যালি এটা তার ডাবল সময় লাগবে, বা আপনি লোকবল বাড়ালেও একটা সময় লাগবেই। আবার আরেকটা ব্যালট এবার যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে যে পোস্টাল ব্যালট। অ্যাপারেন্টলি এখন পর্যন্ত ইলেকশন কমিশনের যে অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে পোস্টাল ব্যালটে গণনার ক্ষেত্রে সাধারণ ব্যালটের চেয়ে খানিকটা বেশি সময় লাগবে। এর কারণ হচ্ছে এটা পোস্টাল ব্যালট খুবই কমপ্লিকেটেড কিছু ব্যাপার আছে। আমার
এই ব্যালটে যেরকম সিল মারার ব্যাপার, ওখানে সিল নেই, ওখানে টিক মার্ক দেয়া বা ক্রস দেয়া। তো ওইটা আবার 50-60টা প্রতীক একটা পেজের মধ্যে, প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। কেউ যদি ডাবল টিক দেয় কোনো জায়গায়, একই ব্যালটে ধরেন 2 জায়গায় টিক আছে, সেটা বাতিল হবে। সুতরাং এটা বৈধ ব্যালট কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য, বা বৈধ ভোট কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য যতগুলি দলীয় প্রতীক আছে সবগুলিকে চেক করতে হবে একবার, মানে একবার আপনি লুক দিতে হবে যে কোনো জায়গায় বাড়তি ভোট। সো এটাতে একটা বাড়তি টাইম নিবেই। তো এইটা আমরা আজকেই কেন ডিসক্লোজ করলাম, বা আজকে আমরা কেন এটা জনগণের কাছে এই তথ্যটা শেয়ার করলাম, এর একটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণ মানে হচ্ছে, আপনি দেখুন আমাদের দেশের ভোটের রাজনীতিতে যখনই আপনি রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসার ব্যালট বাক্স নিয়ে ভোট গণনা শুরু করে, সে সময় কিন্তু সবগুলি প্রার্থীরই প্রতিনিধি ওখানে থাকেন, উপস্থিত থাকেন। এরপরেও কিন্তু বাহিরে যারা সমর্থকরা অপেক্ষা করেন, তাদের মধ্যে নানান ধরনের রিউমার ছড়িয়ে পড়ে। তো এবার তো আবার রিউমারের মাত্রা কয়েক গুণ যুক্ত হয়েছে নানান কারণে। তাছাড়া যে কেউই চেষ্টা করবে, যারা নির্বাচনের শেষ পর্যন্ত চেষ্টা করবে যে একটা গন্ডগোল বাঁধিয়ে দেওয়া যায় কিনা, তারা হুটহাট করে অভিযোগ দিয়ে দিবে অমুক জায়গায় এই জায়গা হচ্ছে, ভোট গণনা দেরি করছে। দেখা যায় মানুষ সেই জায়গায় খানিকটা ধৈর্য হারা হয়ে যাবেন। সেজন্য অভ্যস্ততার জায়গা থেকে বা মানুষ আগে থেকেই একটু অবগতির ব্যাপারে আমরা এটা মানুষকে পরিষ্কার করলাম যে 3টা ব্যালটের ভোট আসলে গণনা হবে। গণভোটের ব্যালট, সংসদ নির্বাচনের ব্যালট, এবং সংসদ নির্বাচনের এবং গণভোটের দুটোরই পোস্টাল ব্যালট রয়েছে, সেটা গণনার বিষয় রয়েছে। মোটামুটি সবগুলি সংসদীয় আসনে কিছু না কিছু পোস্টাল ব্যালট থাকছে। সো এইটা বিবেচনা করে অতীতের যে ভোট গণনার সময় সেটা থেকে বেশি লাগবে। এখন আপনার পার্টিকুলারলি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে কত সময় বেশি লাগবে, এটা বলা এখনই মুশকিল, এই কারণে যে এক এক নির্বাচনী আসনে ভোটার সংখ্যা এক এক রকম। সেইটার সংখ্যার সঙ্গে আবার আপনাকে চিন্তা করতে হবে টার্ন আউট কেমন ছিল, কাস্ট কেমন হয়েছে। সুতরাং কাস্টিং ভোট যত হবে ততটা বেশি সময় লাগবে এইটা। তবে প্রত্যেক ক্যান্ডিডেটের আপনার প্রতিনিধি সেখানে থাকবে, সে জায়গায় পূর্ণ স্বচ্ছতা এবং নিরপেক্ষতা এবং দায়িত্বশীল আচরণ প্রত্যেক নির্বাচন সংক্রান্ত অফিসাররাই করবেন। সে বিষয় নিয়ে জনমনে কোনো সন্দেহ বা সংশয়ের কোনো অবকাশ নেই। ধন্যবাদ। নাহরিন ইসলাম, আপনার কাছে একটু আসি, বলবেন যে আমরা এবারে দেখতে পাচ্ছি যে দেশের বাইরে এবং সোশ্যাল মিডিয়া এবং বিশেষ করে এআই, যদিও নির্বাচন কমিশন আগেই বলেছে এআই এবারের নির্বাচনে অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে এআইকে মোকাবেলা করা। তো সব কিছু মিলে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছি, দেশের বাইরে থেকে অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করছেন। তো এই সব কিছু মিলে যেহেতু প্রচার প্রচারণা আগামীকাল থেকে শুরু হচ্ছে, তো এই নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এই বিষয়গুলোকে মোকাবেলা করা নির্বাচন কমিশন এবং সরকারের জন্য আসলে কতখানি চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন? তার আগে একটু বলি যে ভাই যে ভোট গণনার কথা বললেন, আমি আশা করব যে এটা যাতে জাকসু ইলেকশনের মতো না হয়। আমাদের একজন সহকর্মী মারা গেছেন, তাই না? সো এরকম যাতে না হয়। এবং আমি মনে করি যে সময় লাগবে বলে, মানে সরকারের তো এক ধরনের প্রেডিকশন থাকাই উচিত, এবং এখন বিজ্ঞান এত এগিয়ে গেছে, তো প্রেডিকশন করে একটা সময় টাইম ফ্রেম বলে দেওয়াটা খুব জটিল কোনো কিছু না। তবে আমি আশা করব যে কেউ মারা যাবেন না এবং আমরা সঠিক সময়ে জানতে পারবো। আপনি যেটা বলছেন এটা ভেরি রাইটলি বলেছেন, বিকজ আমরা যেমন ধরেন আমি একটা ফটো কার্ডের জন্য মামলা খেয়েছি, তাই না? তো আসলে এআই জেনারেটেড এগুলো তো আসলে খুবই কমপ্লিকেটেড এই মুহূর্তে, এবং ধরুন আমরা যারা আছে আমরাই হয়তো অনেক সময় বুঝি না। তবে দেখেন এই সরকারই কিন্তু মানবাধিকার কমিশন করতে পারে নাই, তথ্য কমিশন করতে পারে নাই। হ্যাঁ, যাদের কাজ ছিল, তথ্য কমিশনটা হওয়ার তো দরকার ছিল, তাদের কাজ ছিল এগুলো মনিটর করা। এখন সরকারকে তো এটা জবাবদিহি করতে হবে। সরকার কতখানি এই ব্যাপারে মানে তার স্বচ্ছতা দেখাচ্ছে। যেমন ধরেন এআই বোঝাটা, আপনি দেখেছেন ইন্ডিয়াতে মনে হয় একটা আইন হচ্ছে যে এআই রিলেটেড কোনো ভিডিও থাকলে নিচে এটাকে থাকতে হবে লেখা যে এআই জেনারেটেড। হ্যাঁ, আমাদের তো এমন অবস্থা হয়েছে যে আপনি বেগম খালেদা জিয়ার মৃত্যুর সময় দেখেছেন না, যে কত ছবি ম্যাডামের এখানে ওখানে ছড়িয়েছে, এবং আপাত দৃষ্টিতে ধরেন আমাদের কাছেই দেখে মনে হয় যে রিয়েল। তো এটা তো আসলে একটা বিরাট চ্যালেঞ্জ, এবং আমি মনে করি যে সরকার এই জায়গাটাতে ঠিক মানে অতটা শক্ত ভূমিকা নিতে পারে নাই। আরও একটু শক্ত ভূমিকা নিতে পারতেন সরকার, আরও মানে মানুষকে, এবং আমি মনে করি যে জনমতকে মানে জনগণের কাছে এটা পৌঁছাতে হবে যে সব ভিডিও দেখেই বিশ্বাস করবেন না, বা সব কিছুই কিন্তু রিয়েল না। আমি মনে করি না, বা আমি দেখি নাই এখন পর্যন্ত সরকার বা নির্বাচন কমিশনের কাছ থেকে এই ধরনের কোনো জনসচেতনতামূলক কোনো ভিডিও এসছে, আমার চোখে পড়ে নাই। তবে পার্টিকুলারলি রাজনৈতিক দলগুলো হয়তো এটা করছে।
এবং আমরা এটাও জানি যে কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করেন, মানে একটা তাদের এক ধরনের ইন্টেনশন কাজ করে এগুলো করার জন্য। তো এখানে আমি মনে করি যে ফায়েজ ভাই আছেন, উনি সাংবাদিক, ওনাদের আরেকটু শক্ত হওয়া উচিত ছিল, এবং এখন তো আসলে সময় নাই। তবে আমি মনে করি যে তারপরে যতটুকু সময় আছে সরকারের উচিত এইগুলো গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে এগুলো একটু পৌঁছে দেয়া, যে আসলে এই ধরনের ভিডিওগুলো এআই জেনারেটেড হতে পারে, কারণ এটাতে সহিংসতা তৈরি হতে পারে। অনেক অনেক ধন্যবাদ। তার পাশাপাশি আরো একটা বড় চ্যালেঞ্জ আসলে নির্বাচন কমিশন সহ আসলে পুরো দেশের জন্যই অপেক্ষা করছে, সেটি হলো অবৈধ অস্ত্র উদ্ধার, এবং সেগুলোর উদ্ধারের জন্য প্রধান উপদেষ্টা বিশেষ জোর দিয়েছেন। এ বিষয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে একটা ছোট বিরতিতে যাব, বিরতির পর থাকছে বাকিটা, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। আর একবার দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন। আমি একটু ফয়েজ আহমেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র বা লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধারের প্রতি জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। গতকালকে নিকারের বৈঠকে এই জোর তিনি দিয়েছেন। তো সে বিষয়ে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্টরা আসলে কতখানি তৎপর, বা কিভাবে আসলে এই ফ্রেমওয়ার্কটি হবে? আচ্ছা, দেখুন, না শুধু গতকাল নয়, আজকেও প্রধান উপদেষ্টা সভাপতিত্বে আজকে মোটামুটি একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে নির্বাচনের প্রস্তুতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি এসব নিয়ে। সেই বৈঠকেও এই লুট হওয়া অস্ত্র বা অবৈধ অস্ত্র, আমরা শুধু লুট হওয়া অস্ত্র নিয়ে কথা বলি, তো শুধু তো ওটাই রিস্ক না, আরও ব্যাপার আছে। আপনি খেয়াল করুন, ধরুন আমরা 5 আগস্টের সময়ে বা অভ্যুত্থান সময়কালে থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে অনেক আলাপ আলোচনা করি। এর বাইরেও তো অনেক লাইসেন্সড আর্মস ছিল এই আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে, ছিল না? তারা তো পালিয়েছে, তারা তো কেউ এটা ফর্মালি এটা হ্যান্ড ওভার করে নাই, সেটাও তাদের লাইসেন্স ক্যান্সেল হয়েছে, এগুলিও ইন দ্য মিন টাইম ইললিগাল হয়ে গেছে। এই টোটাল ইলেকশনের সময় ইললিগাল অস্ত্র উদ্ধারে এক ধরনের জোরদার অভিযান থাকে। অপরদিকে যারা লিগাল আর্মসগুলি আছে তারা এগুলি কাস্টডিতে দিয়ে দিতে হয় পুলিশের কাছে, না হলে তাদের যেখান থেকে কেনে সেখানেও এক ধরনের রাখার ব্যবস্থা আছে, ডিসির কাছে দিতে হয় এগুলি জমা দেয়া। তো যেটা ফর্মাল সিস্টেম জমা দেওয়াটা, সেটা তো নিয়ম অনুযায়ী হবেই 30 তারিখে সম্ভবত সেটা। অপরদিকে অবৈধ অস্ত্র এবং লুঠো অস্ত্র নিয়ে যদি বলেন, লুঠো অস্ত্র পার্টিকুলার আমি আপনাকে একটু স্ট্যাটিস্টিক্সটা দিই, তাহলে আপনি বুঝবেন যে অভ্যুত্থানের সময় আমাদের থানা থেকে 3619টা অস্ত্র লুট হয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত 2295টা অস্ত্র রিকভার করা গেছে। এইটা হচ্ছে টোটাল লুট হওয়া অস্ত্রের 62.4%। পার্সেন্টেজের দিক থেকে যদি আমরা বলি যে সেটা একটা ভালো, বেশিরভাগ উদ্ধার হয়েছে, কিন্তু অস্ত্র তো অস্ত্রই, সেটা একটাও অবৈধভাবে সেটা যদি কোনো দুষ্ট মানুষের হাতে থাকে সেটা রিস্কি। তো সেই জায়গাটায় কাজ হচ্ছে, প্রতিনিয়তই চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি আপনাকে একটা ফ্যাক্ট শেয়ার করি, এটা হচ্ছে অবৈধ অস্ত্র, আসলে অস্ত্র খুব ছোটোখাটো জিনিস। আপনি ধরেন যারা থানা থেকে অস্ত্র লুট করেছে 2 শ্রেণীর মানুষ করেছে, সাধারণত ধরে নেই কমন সেন্স কাটিয়ে, যে এক শ্রেণীর মানুষ খুবই হুজুগে, ওই দিন মানে কোনো কিছু আসলে কারোর ঠিক ছিল না, কে কি করতেছে অনেক হিতাহিত জ্ঞান নেই, হুজুগে অস্ত্র নিয়ে গেছে। আমি নিজে সাক্ষী যে 5 আগস্টে নিয়ে যাওয়া অস্ত্র পরে ফেরত দেওয়ার জন্য সোর্স খুঁজতেছে কিভাবে ফেরত দেওয়া যায়। ইভেন এটা তখন সরকার গঠন হয়নি, সেই সময় অনেকে ফেরত দিয়েছে। যাই হোক, এখন মুশকিল হলো অনেক লোক এই অস্ত্র ইমিডিয়েটলি নিয়ে এসে বুঝতে পারলাম এটা কি নিয়ে আসলাম, আসলে দেখা যায় সে বিনষ্ট করে দিয়েছে, নদীতে ফেলে দিয়েছে, পানিতে ফেলে কিছু একটা করেছে। তো এরকম কিছু জিনিস ধরে নেই, লুট হওয়া অস্ত্রের কিছু জিনিস হয়তো শেষ পর্যন্ত রিকভার হওয়ার বাস্তবতা নেই। আমি খুব প্র্যাকটিক্যালি বলতেছি, বাস্তবতা নেই। এখন আমার আপনার নাগরিক হিসেবে টেনশন হচ্ছে এই লুট হওয়া অস্ত্রের 1% যদি যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলিকে লুট করেছে তাদের হাতে থাকে, সেটা আমার আপনার জন্য রিস্ক, পরিষ্কার। তো সেই জায়গাটা গভর্নমেন্ট অ্যাড্রেস করে এবং প্রতিনিয়ত চেষ্টাটা করে যাচ্ছে। আবার এক সময় আমাদের এখানে অস্ত্র উদ্ধার বলেন বা যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রে স্বীকারোক্তি আদায়ের ক্ষেত্রে যেই ধরনের ড্রিলিং আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি ছিল, রিমান্ডে নিয়ে নির্যাতন করা বা নানান ধরনের অত্যাচারের মধ্যে দিয়ে এগুলি করা, আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি এখন এই প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছে, পরিষ্কার। এখন কাউকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয় না, কাউকে অস্ত্র উদ্ধারের নাটক করা হয় না, নানান কিছু বন্ধ আছে। তো এইটা যখনই আপনি একটা ট্রানজিশনের দিকে যাওয়ার চেষ্টা করবেন, একটা ভালো ব্যবস্থার দিকে যাওয়ার চেষ্টা করবেন, ইমিডিয়েট কিছু ধাক্কা আছে বা ইমিডিয়েট কিছু এটা ডিসঅ্যাডভান্টেজ আছে। এটা যারা ইমপ্লিমেন্ট করতে যায় এই ডিসঅ্যাডভান্টেজটা তাদের উপর দিয়ে যায়। এখন আমরা বেসিক্যালি এই ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আছি, বাট আমরা
হিউম্যান রাইটসের সবগুলি নর্মসকে আপহোল্ড রেখেই আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিকে আরো ইফেক্টিভ করার চেষ্টা করছি। কিভাবে তারা তাদের ড্রিলিং এর মধ্যে এই জিনিস নিয়ে আসে যে না, আমি নির্যাতন করে নয়, বরঞ্চ আসামিকে নিয়মের মধ্যে থেকেই তার মধ্যে থেকে সব সত্য বা কোথায় অস্ত্র আছে এগুলি উদ্ধারের চেষ্টা করবে। সেই জায়গায় কাজ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম নানান জায়গায় অভিযান চলছে, ছোটখাটো বিভিন্ন জায়গা থেকে নানান অস্ত্র প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে। কিন্তু আমরা এখানে অস্ত্র উদ্ধার নিয়ে ব্যাপক আলোচনার ফলে আমি আপনাকে কিন্তু ডেটাটা বললাম যে কি পরিমাণ উদ্ধার হয়েছে বা কি পরিমাণ, ম্যাক্সিমাম উদ্ধার হয়েছে। এখন একই সঙ্গে আমি যদি সরকারের বয়ানের জায়গা থেকে বলি ম্যাক্সিমাম উদ্ধার হয়েছে, এটা শুনতে ভালো, শোনানোর জন্য ভালো, কিন্তু আমি নাগরিকত্ব আমি বলছি যে না, একটা অবৈধ অস্ত্র বাইরে থাকাটাই নিরাপদ না। সেই জায়গায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। আশা করি আমরা কতটা উদ্ধার হবে, কতটা কি হবে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণে রাখা যাবে এই সময়টাকে। নারিন ইসলাম, আপনার কাছে একই প্রশ্ন, এই অবৈধ অস্ত্রগুলো নির্বাচনের আগ মুহূর্তে এসে উদ্ধার হওয়াটা আসলে কতটা জরুরি? আজকে আসলে খুব ভালো লাগছে ফায়েজ ভাইয়ের সাথে টকশোতে এসে, যে ফায়েজ ভাই আজকে যতটা না সরকারের লোক ততটা বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, এটা আমি আসলে খুবই হাইলি অ্যাপ্রিসিয়েট করছি। তবে 38% মোরলেস কিন্তু অস্ত্র নাই। একটা অস্ত্র থাকলেও কিন্তু বহু জীবন যেতে পারে, তাই না? তো 38% ইজ আ ভেরি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। ভাই যেটা বললেন যে এখন আর সেরকম করে অস্ত্র উদ্ধারের নামে কিছু হয় না, কিন্তু আমরা কিন্তু এই সরকারের সময় দেখেছি যে পুলিশের হেফাজতে মানুষ মারা গেছেন, তাই না? বা এই সরকারের সময় কিন্তু আমরা দেখেছি যে নারী নির্যাতনকারীরা বা নারীকে অবমাননাকারীরাও কিন্তু পুরস্কৃত হয়েছেন কোনো না কোনোভাবে। তাহলে এটা আমি ফায়েজ ভাইয়ের সাথে একমত যে আসলে একটা ট্রানজিশনাল টাইম, তো সো দ্যাটস ওয়াই আমরা আসলে অপেক্ষা করছি একটা নির্বাচন হবে। নির্বাচনের পরে আমরা আসলে আশা করছি দেশ একটি স্থিতিশীল জায়গায় যাবে, এটা আমাদের একটা স্বপ্ন। তো এই জায়গাগুলো থেকে আমি মনে করি যে অস্ত্রটা আসলেই একটা রিস্কের বিষয় এবং এইটাকে কোনোভাবেই আপনি নেগলেক্ট করতে পারেন না। এবং আমি আশা করব যে সরকার যেমন করে এটা চেষ্টা করছে সেটার প্রতিফলনও আমাদেরকে দেখাতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এতগুলো আপনার আমাদের নির্বাচনের জায়গা আছে, কত 43,000 কয়টা 42,000 কেন্দ্র না কেন্দ্র, ও ভোট কেন্দ্র, হ্যাঁ 42,000 অলমোস্ট 43,000 কেন্দ্র আছে। সেই 43,000 কেন্দ্রকে মানে একটা নিরাপত্তা দেওয়ার মতো সাপোর্ট সরকারের সেই সক্ষমতা এখন আছে কিনা। আমরা তো সবসময় শুনি যে পুলিশ নাকি তার মনোবল ভেঙে গেছে। এটাও আমি আসলে মাঝে মাঝে মনে হয় কি এটা কি পলিটিক্যাল কোনো রেটরিক, বিকজ আপনি যখন পুলিশ হবেন বা আর্মিতে জয়েন করবেন আপনাকে এক ধরনের সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়। তো মনোবল কি পুলিশের, পৃথিবীর কোনো দেশের পুলিশের কি যুদ্ধের পরে মনোবল ভাঙে? এখন এইটা কি আসলে একটা কোনো পলিটিক্যাল গেম কিনা যে এগুলো বলে জনমনে এক ধরনের ভয় ভীতি প্রদর্শন করা যাতে মানুষ নির্বিঘ্নে ভোট না দিতে যেতে চায়, এগুলোকে আমাদের চিন্তা করতে হবে। তবে এর সাথে সাথে সরকারের যেমন দায়িত্ব আছে, প্রতিটি রাজনৈতিক দলেরও কিন্তু দায়িত্ব আছে ওই 43,000 ভোট কেন্দ্রে যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে। আমি পার্টিকুলারলি একটি রাজনৈতিক দলের একজন নেত্রীকে দেখলাম বলতে শুনতে যে উনাদের নাকি 72 ঘন্টার প্রিপারেশন নিয়ে ইলেকশন বুথে যেতে হবে। আই ডু নট আন্ডারস্ট্যান্ড, ইলেকশন তো সকাল থেকে বিকাল পর্যন্ত হবে, কেন আপনাকে 72 ঘন্টার প্রিপারেশন নিয়ে যেতে হবে? আমি মনে করি এই মুহূর্তে ছোট ছোট মন্তব্যগুলোকেও সরকার যাতে একটু গভীরভাবে দেখেন এবং বিচক্ষণতার সাথে এটা ডিল করেন, এটা আমি মনে করি। জি, আমরা একদম শেষ মুহূর্তে আছি, দুজনের কাছ থেকে একদম খুব সংক্ষেপে এক লাইনে আমরা একটু শুনতে চাই। এবারের নির্বাচনে রেকর্ড টার্ন আউট হবার প্রত্যাশা করেছে সরকার। আমি একটু নারিন ইসলাম আপনার কাছে একটু শুনবো যে আসলে এটা সম্ভব কিনা। হতেই পারে, তবে রেকর্ড টার্ন আউট হওয়ার থেকে মানে আমি স্বপ্ন দেখি এমন একটা নির্বাচন হবে যে নির্বাচনে কারচুপির অভিযোগ হবে না, রাতে ভোট হবে না, এটা রেকর্ডের থেকেও এটা বেশি ইম্পর্টেন্ট। ফয়জ আহমেদ আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার কাছে সাংবাদিক হিসেবে আমি ছোট করে আপনাকে রেসপন্স করি। প্রথম কথা হচ্ছে রেকর্ড টার্ন আউট ইজ ভেরি সিম্পল ওয়ার্ক, বিকজ আপনার গত সময়গুলি তো নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে পারেনি, এবার তো মানুষ ভোট দিতে চায়। এটা হচ্ছে টার্ন আউট কি হবে তার সবচেয়ে বড় প্রতিফলন। মানুষ ভোট নিয়ে আগ্রহ দেখাচ্ছে, সেটা বড় বিষয়। আর এর আগে তো ভোটকে আমরা একটা ছুটির দিন হিসেবে বিবেচনা করেছি, তাই না? আর আমি জাস্ট ছোট করে বলি, নির্বাচনের কেন্দ্র 42,000 বা 43,000 কেন্দ্রের নিরাপত্তার কথা বলছেন। নিরাপত্তা কখনোই আসলে ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দিয়ে হয় না,
এইটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে ইটসেলফ একটা ভিজিবিলিটি তৈরি হয়, একটা ভিজিলেন্স তৈরি হয় সেটা। সরকারি আর এবার প্রথমবারের মতো ধরেন বডি ক্যামেরা, সিসি ক্যামেরা এগুলির সর্বোচ্চ প্রয়োগ ঘটানোর চেষ্টা করা হচ্ছে, ড্রোন ইউজ করা হবে, যতগুলি মেকানিজম আছে সব দিয়ে আমরা ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করছি। আশা করি রাজনৈতিক দলগুলি, উনি যেটা বলছিলেন, রাজনৈতিক দলগুলির কাছ থেকে বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ সরকার পাবে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের ১০০তম পর্বকে সফল করবার জন্য। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। প্রতি রবি থেকে বৃহস্পতি রাত ৯টা থেকে ১০টা দেখুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আজকের মতো এখানেই শেষ। শুভরাত্রি।